আসসালামু আলাইকুম, মোহসেন আর শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকরা আজকে কি জানিয়েছেন? মহসিনা শাওন, আপনি যেমনটি জানেন, গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 2 সপ্তাহ হলেও কিন্তু তার শারীরিক অবস্থার যে খুব বেশি উন্নতি হয়েছে সেটি বলা যাবে না। তবে গতকাল রাতে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কয়েকটি প্যারামিটারে তার উন্নতি হলেও শারীরিক অবস্থায় এখনও শঙ্কামুক্ত নয়। এক কথায় বলা যেতে পারে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং আজকে এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু ব্রিফ করা হয়নি। সবশেষ গতকাল ডক্টর এজেডএম জাহিদ হোসেন যেমনটি জানিয়েছিলেন তার শারীরিক অবস্থার কথা। তবে বিদেশে নেওয়ার ব্যাপারে যেটি আমরা জানতে পেরেছি, আগামী 9 ডিসেম্বর কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসার কথা রয়েছে এবং চিকিৎসকদের গ্রিন সিগন্যাল বা সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 10 ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়া হতে পারে, যদিও এখন পর্যন্ত এই বিষয়টি চূড়ান্ত করা হয়নি। চিকিৎসকরা যেমনটি জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতন যখন হবে তখনই তাকে বিদেশে নেওয়া হবে, যেহেতু দীর্ঘ একটি ভ্রমণ যাত্রার বিষয় প্রায় 14 ঘন্টা। সেটির জন্য তার শরীরের যে শারীরিক সক্ষমতার যে ব্যাপারটি সেটি পুরোপুরি তার শরীরে সক্ষমতা পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন, যার কারণে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত উপনীত হতে পারেনি। এবং দলের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক প্রকার অপপ্রচার এবং গুজব চালানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাতে কেউ না ছড়ায় এর জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং সবাইকে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। শুধুমাত্র তার মেডিকেল বোর্ড এবং ডক্টর এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমের বরাত দিয়ে যে ব্রিফ করবেন সেটি তার স্বাস্থ্যের সবশেষ আপডেট। এর বাইরে কোনো বিষয়ে কোনো গুজবে কাউকে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষক মত বিনিময়ের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন। এ অনুষ্ঠানের সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। ছাত্রদলের অংশগ্রহণে শুরু হওয়া কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতার শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। চেষ্টা চলছে ধর্মের নামে দেশে বিভক্তি সৃষ্টিরও। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান বক্তাদের। হাসান মা,
মুদ, এনটিভি নিউজ, ঢাকা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ব্যানারে সকাল 10টায় ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হন। এতে রাস্তার একপাশে যানজট সৃষ্টি হয়। ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানির শর্ত সহজ করা, NEIR সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী 16 ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে IMEI নম্বর ব্যবহার করা, চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে। ব্যবসায়ীরা দাবি করেছেন NIR সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেন নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে। এই মুহূর্তে আগারগাঁওয়ে BTRC কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, মোবাইল ব্যবসায়ীরা কি বলছেন? আন্দোলনের সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে, আমাদের জানাবেন। সকাল 10:30টায় কিন্তু যে আগারগাঁয়ে BTRC ভবন রয়েছে, সেই BTRC ভবনের সামনে সারা দেশ থেকে যে মোবাইল ফোন ব্যবসায়ীরা রয়েছেন, সেই মোবাইল ফোন ব্যবসায়ীরা কিন্তু BTRC ভবনটি অবরোধ করে। তারপরে কিন্তু এই তাদের যে 3টি দাবি, অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট যে রেজিস্টার ব্যবস্থা রয়েছে, সেই রেজিস্টার ব্যবস্থার সংস্কার সহ মোবাইল ফোনের যে সিন্ডিকেট প্রথা, সেই সিন্ডিকেট প্রথা বাতিল সহ মোট 3টি দাবিতে সকাল 10:30টায় আগারগাঁয়ে এই BTRC ভবন তারা অবরোধ করেন। এবং আমরা দেখেছি অবরোধের ফলে কিন্তু পুরো এলাকাতেই যে যানবাহন রয়েছে, সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যে মোবাইল ফোনের ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি, অর্থাৎ আগারগাঁও একটি সরকারি বিভিন্ন অফিসিয়াল এলাকায় এই প্রত্যেকটি সড়কেই কিন্তু এখন যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই মোবাইল ফোন ব্যবসায়ীরা যেটি করেছেন। এবং তারা একটি বিষয় বলেছেন যে মোবাইল ফোনের বা যে সিন্ডিকেট বা ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বাজার ভেঙে দিতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে সবার জন্য সমান ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় তারা বলেছেন যে বর্তমান ব্যবস্থায় 57% যে ভ্যাট রয়েছে, অর্থাৎ বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি করতে হলে 57% যে ভ্যাট, সেই ভ্যাটটি কমিয়ে 10 থেকে 12% আনার তারা দাবি জানিয়েছেন। এবং একই সাথে তারা বলেছেন বিদেশ থেকে যারা মোবাইলের ইকুইপমেন্ট এনে দেশে যে সকল মোবাইল ফোন কোম্পানিগুলো যারা বিভিন্ন পার্টস যন্ত্রপাতি এগুলো বিক্রি করেন, তাদের ক্ষেত্রে 17% সরকার ভ্যাট নির্ধারণ করেছেন। একই সাথে যারা মোবাইল ফোন ব্যবসায়ী রয়েছেন তারা পূর্ণাঙ্গ যে মোবাইল নিয়ে আসেন, সেখানে তাদের উপর 57% ভ্যাট আরোপ করেছেন, যেটি আসলে অযৌক্তিক। এই দাবিটি তারা করেছেন এবং এই দাবির বাস্তবায়নই কিন্তু সকাল 10:30টা থেকে সারা দেশের যে মোবাইল ফোন ব্যবসায়ীরা রয়েছেন, সেই মোবাইল ফোন ব্যবসায়ীরাই কিন্তু আজকে এই BTRC ভবনটি ঘেরাও করে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সেনাবাহিনী এসেছেন, অর্থাৎ পুরো এলাকাটি কিন্তু এখন একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনী BTRC ভবনের ভেতরে প্রবেশ করতে আমরা দেখেছি। ঠিক 2 থেকে 3 মিনিট আগে সেনাবাহিনী এখানে এসেছেন, বেশ কয়েকটি গাড়ি এখানে এসেছেন এবং তারা BTRC ভবনের ভেতরে প্রবেশ করেছেন। আর বাইরে যে ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ মোবাইল ফোনের যে ব্যবসায়ী রয়েছেন, তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, প্লে কার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্যই কিন্তু এখানে সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন। এর আগেও কিন্তু গত সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারেও কিন্তু আমরা দেখেছি যে মোবাইল ফোন ব্যবসায়ীরা এই দাবিতে আন্দোলন করে আসছিলেন এবং তারা সেখানে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। এবং আজকে থেকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু সারা দেশের যে মোবাইল কমিউনিটি রয়েছে, মোবাইল কমিউনিটি রয়েছে, তারাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে 3 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্যই এই জায়গাতে তারা অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এবং প্রতিটি সড়কেই কিন্তু এই মুহূর্তে আগারগাঁও কেন্দ্র, অর্থাৎ আগারগাঁও থেকে শ্যামলী এবং আগারগাঁওয়ের ইন্টারনাল যে সড়কগুলি রয়েছে, প্রতিটি সড়কে এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না, এমনটি তারা দাবি করে আসছেন। এ ছিল আমার কাছ থেকে মোবাইল ফোন ব্যবসায়ীদের। এতক্ষণ শুনছিলাম আগারগাঁও থেকে আন্দোলনের সর্বশেষ খবর।
স্কুলিং মডেল বাতিলের এবং উচ্চ মাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে 5টি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, শাহবাগে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, আন্দোলনকারীরা দাবির বিষয়ে কি বলছেন, আর রাস্তা অবরোধ কি এখনো আছে? সকাল থেকেই কিন্তু 7 কলেজের সেই শিক্ষার্থীরা রয়েছেন, তারা তাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই সিদ্ধান্ত হয়েছিল গত জানুয়ারি মাসে, সেই সিদ্ধান্তের অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু শাহবাগ এলাকায় অবরোধ করার চেষ্টা করে এবং সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টা তারা অবস্থান নেয়। অবস্থান নেওয়ার পরবর্তী সময় কিন্তু তারা শিক্ষা ভবন প্রান্তে আসেন এবং শিক্ষা ভবনের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান তারা নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা তাদের দাবিগুলো জানাচ্ছে। তারা যা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই কথা সরকার বলছিলেন তার উপর ভিত্তি করে একটি অধ্যাদেশ তারা আজকের মধ্যেই চান, এমন দাবি তারা করছেন। এবং এই আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন এবং সচিবালয়ের সামনে যেই সড়ক রয়েছে সেই সচিবালয়ের সামনে সড়কে ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। আর এই যেই শিক্ষা ভবনের পাশের যেই সড়ক, সেই পাশের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার ফলে কিন্তু এই সড়কটির পুরো যান চলাচলই এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো আসলে কিভাবে হবে সে নিয়ে কিন্তু মতবিরোধ সৃষ্টি হয়েছে। একটি পক্ষ এই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চাইলেও অন্য একটি পক্ষ কিন্তু এই কাঠামোর একটি সংস্কারও চেয়েছেন। ইতিমধ্যে শিক্ষকরাও এই নিয়ে বেশ কিছু বিবৃতি দিয়েছেন, তারাও আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই কাঠামো রয়েছে সেই কাঠামোটা কিছুটা সংস্কার করে তা বাস্তবায়ন করা দরকার। এবং অন্যান্য শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বলছেন যে 1 বছরের বেশি সময়ের হলেও এখনো পর্যন্ত এই অধ্যাদেশটি জারি না করার কারণে তারা কিন্তু বলছেন যে সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না এবং এই দাবি মেনে নেওয়ার জন্যই কিন্তু আজ তারা এই সড়কে নেমেছেন এবং সড়কে নেমে যান চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছেন। এবং আশেপাশে যে সকল সড়কগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু ভয়াবহ যানজটেরও সৃষ্টি হচ্ছে, এতে ভোগান্তিতে পড়ছেন কিন্তু নগরবাসী। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, শিক্ষা ভবনের সামনে থেকে জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। এ সম্পর্কে আরও জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, কি বলছেন আন্দোলনকারীরা, আর স্বাস্থ্য সেবায় এই কর্মসূচির কি প্রভাব পড়েছে? আন্দোলনকারীরা আসলে সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি, যে 6 দফা দাবি আছে, তাদের বেতন ভাতা উন্নীতকরণ এবং যে গ্রেড সমস্যা সেটি সমাধান করার দাবি সহ 6টি দফায় তারা এখানে আন্দোলন করছেন এবং এখানে অবস্থান করছেন। আপনি জানেন স্বাস্থ্য অধিদপ্তরের এই নিচে তারা জড়ো হয়েছেন। এর আগে 29শে নভেম্বর থেকে তারা 3 দিন কিন্তু শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং একই দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন সারা দেশ থেকে এই স্বাস্থ্য সহকারী যারা আছেন, 64 জেলার স্বাস্থ্য সহকারী, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন তারা যে আন্দোলন চালাচ্ছেন এটির কারণে যে টিকাদান কর্মসূচি সেটিও ব্যাহত হচ্ছে, কারণ সারা দেশে টিকাদান কর্মসূচি এসব স্বাস্থ্য সহকারীদের মাধ্যমেই প্রদান করা হয়। এটি যেমন একটি বিষয় এবং তারা বলছেন যে তাদের যে গ্রেড বৈষম্যটি রয়েছে সেটি সমাধান করা হচ্ছে না এবং স্বাস্থ্য সহকারীদের বেতন ভাতা যে উন্নীতকরণ সেই জিনিসগুলোর দিকে আসলে সরকার দৃষ্টিপাত করছে না এবং তারা বলছে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো অবিলম্বে যদি পূরণ না হয় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হলে আগামী 24 ঘন্টা পর্যন্ত তারা দেখবেন এবং সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন এবং আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। তো সব মিলিয়ে এখানে
স্বাস্থ্য যে কর্মীরা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এই মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নিচ থেকে এটি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। জানছিলাম সারা দেশের স্বাস্থ্য সহকারীদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসন আমলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় গ্রেপ্তার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ২৬ জনকে গুম করে জেআইসিতে নির্যাতনের ঘটনার অভিযোগ তুলে ধরেন ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই-এর সাবেক ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। সকালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলার উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই শিল্পকে পরিকল্পিতভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা জরুরি। এ সময় বিটার চেয়ারম্যান চৌধুরী আশিক চৌধুরী বিন হারুন জানান, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে পণ্য উৎপাদনের বড় ক্ষেত্র ভাবলেও কেবল ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কারণে তারা অনেকেই পিছিয়ে যাচ্ছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের চাহিদা পূরণের জায়গা নিতে পারে বলেও তিনি জানান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।